না, এ তো আর সহ্য করা যায় না। তুই আমার পুরোটার থেকে এমন একটা কিছু বাঁচলি যে তার থেকে তোর চ্যানেলের খানিক বিক্রি বাটা হলো। আমি একদম একটা ইডিয়েট এন্টারটেইনার, পুরোটা না শুনেই লোকে গালাগালি করতে থাকবে, মানে চরম বিতর্কিত একখানা ইন্টারভিউ তোকে দেওয়া যায়, এটাই আমার জীবনের স্বপ্ন নয়। তো এইখানটায় উনি ভুরু তুলেছেন, ওরা যখন পেছনে লাগছিস সেটা পেছনে একটা তো ওটাও যুদ্ধ। আমি ওকে খুবই পছন্দ করি, কিনা সৌমস থটের আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। এবং ও তো পপুলার এবং স্টার, কাজেই ওর ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। চমৎকার ইন্টারভিউ করে আর বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে। তো রনিদা, আজকে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি ঝড় ছবিটা নিয়ে। তো এখন কি তোমার বাদ বিচার করাটা একটু কমে গেছে? মানে এখন দেখি অনেক ছবিতে আমি কখনোই খুব বাদ বিচার করতাম না। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, আগে যে ছবিগুলো করতাম এস্টাবলিশ, ধরো 3-4টে হাউস থেকে কমার্শিয়াল ছবি হতো, এবং মূলত যারা নাকি কমার্শিয়াল মেইন স্ট্রিমের নায়ক, তার মধ্যে প্রথম 4জন কি 5জন পড়ছে, তারা কাজ করতেন, এবং সেখানটা অটোমেটিক চয়েস হিসেবে আমি তখন নেগেটিভ ক্যারেক্টার করতাম। তা সেটা 2015 পর থেকে যদি 80 থেকে 85 ভাগ তখন কমার্শিয়াল ছবি হয়, 15 ভাগ হয়তো তখন হতো সিরিয়াস ফিল্ম বা অন্য ধারার ছবি। এখন হিসেবটা উল্টে গেছে, এখন 15 ভাগ হয় কমার্শিয়াল ছবি, অন্য ধারার ছবি হয় বাকি 85 ভাগ। এবং এই যে 85 ভাগ ছবির যে ধরনটা উল্টে যাওয়া, তার মধ্যে এখন এস্টাবলিশ যারা হাউস, তার মধ্যে থেকে অনেকে বেরিয়ে গেছেন, তার মধ্যে থেকে অনেকে বিজনেস চেঞ্জ করেছেন, এবং অনেকে হয়তো সিরিয়াল বা সিরিজের দিকে চলে গেছেন। আমি যেহেতু মূলত ছবি করি, কাজে আমার ছবির সাথে একটা বড় অংশ জড়িয়ে রয়েছে যারা নতুন কাজ করছে তারা। এবার কিছুটা আমি পেশাদার হিসেবে যখন কাজ করি, তখন আমাকে সব রকম কাজই করতে হয়। 2 নম্বর হচ্ছে, সবসময় না স্ক্রিপ্ট পড়ে বা যখন আলোচনা করছি তখন বোঝা যায় না ফিনিশ প্রোডাক্টটা কি হবে। যখন আমি বুঝতে পারছি তখন তো সেটা থেকে ব্যাক করা সম্ভব নয়। এরকম অনেকবারই হয়েছে। ধরো কেউ আমাকে যখন ব্রিফ করছেন, সেটা তো ডিপেন্ড করে যে তিনি কতটা ভালো ব্রিফ করতে পারেন তার উপরে। কিন্তু একজন, মানে আমার এরকম অজস্র বন্ধু বান্ধব রয়েছে যারা খুব ভালো মেকার, কিন্তু তারা ভালো কথা বলতে পারে না। হ্যাঁ, তুমি অভিরূপ দার কথা বলেছো, অভিরূপের কথা বলেছি, সৌমিক আমাদের মানে পুরনো, মানে সৌমিকের সাথে কথা বললে কি কেউ ইমপ্রেসড হবে? সৌমিক তো মানে সারাক্ষণ ধরে মনে হতো তাকে ও একটা মানে থতমত হয়ে রয়েছে, ও খুব ইয়ে করছে, কিন্তু সৌমিক অত ভালো একটা ক্রাফটসম্যান। তা এই কাজেই ওটা সবসময় রিলেট করা যায় না। আর আমি বারবারই যখন নাকি আমাকেও গল্প শোনায়, আমি বলি গল্প শুনিও না, শোলের গল্প হচ্ছে 2টো চোর মিলে একটা গ্রামের ডাকাত তাড়িয়েছিল। কাজেই এটা শুনে শোলেটা বোঝা তো সম্ভব নয়, ওটা বোঝা যাবে পুরো প্রসেসটার মধ্যে দিয়ে গেলে। এবার যখন নাকি আমি অলরেডি প্রসেসে নেমে পড়েছি, তখন আমি আর কি করে, না এ তো আর সহ্য করা যায় না বলে আমি তো তখন সেখান থেকে পালাতে পারবো না, এবং সেটা উচিত নয়। ইভেন শোলেও যখন নাকি তৈরি হয়েছে তখন কেউ বোঝেনি যে হিস্ট্রি তৈরি হতে চলেছে, মানে ঠিক করেছিল যে আবার রিশুট করা হবে অনেকবারই। মানে আমজাদ খান নিয়ে যে একটা বিরাট কাণ্ড, সেটা তো মানে তার সে প্রথম 2 দিন ধরে তার টেকই চলছে এবং কিছুতেই কারো মন মতো হচ্ছে না। ড্যানিকে তো চেষ্টা করা হচ্ছে কিন্তু পাওয়া যায়নি। আমজাদ খানকে যখন প্রথম চেষ্টা করা হলো, 2 দিন ধরে তাকে নিয়ে সবাই ফ্রাস্ট্রেটেড, এবং তিনি ঘরে গিয়ে কাঁদছেন, এবং মানে সবাই তাকে বাদ দেবে বলেও ঠিকঠাক হয়ে রয়েছে। কাজে এগুলো এত গোলমেলে না। মানে আমি গডফাদার সম্বন্ধে শুনেছি নাকি মার্লিন ব্র্যান্ডো বলছেন যে আমি বুঝতে পারছি না ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফার দুজনে এত ঝগড়া করছে কেন, হচ্ছে তো একটা গ্যাংস্টার মুভি। তা যাই হোক, অনেক বড় বড় উদাহরণ দিলাম। আমি তো এরকম নই যে একটা এমন একটা ব্রহ্মাস্ত্র মারবো না ভেবে আমি 3 বছর অপেক্ষা করে রইলাম, খেতেই পাবো না, তার আগে 3 বছরে লাস্টিং করবো না ভাই, তার আগে 2.5 বছরের মধ্যে মরে যাবো। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা থেকে অনেক দূরে চলে গেছি। ঝড়, এটা সন্দীপ, এটার প্রডিউসার। অ্যান্থনির সাথে এটা আমার দ্বিতীয় ছবি, আর দ্বিতীয় ছবি না, অ্যান্থনির সাথে কমার্শিয়াল ছবি অ্যাসিস্ট করেছে একটা সময়, রাজা কাকি অ্যাসিস্ট করেছে। আমি অ্যান্থনির সাথে আগে যখন কাজ করেছি তখন ও অ্যাসিস্ট্যান্ট ছিল। ওর সাথে মানে ও যখন ডিরেক্টর হিসেবে কাজ করছে তখন ওর সাথে যে কাজ করেছে এটা দ্বিতীয় ছবি। খুব ভালো ছেলে। আর ওকে ওই যারাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক সময় কাজ করেছে না, বা বিভিন্ন সময় টেকনিশিয়ান বা যাদের দীর্ঘদিন ধরে দেখেছি, তারা অ্যাপ্রোচ করলে অফকোর্স মানে সেটার ওপর তো একটা দুর্বলতা থাকেই। খুবই ভালোবাসি ওকে, খুব মিষ্টি ছেলে। আর এটা আমার বেশ কিছু প্রিয় অভিনেতা রয়েছে, শান্তি রয়েছে, চন্দন রয়েছে, সৌরভ রয়েছে। সৌরভকে আমি খুব কিন্তু মানে খুবই বড় অভিনেতা মনে করি। বনি রয়েছে। তোমার বনিকে কেমন লাগে? ধরো আমি বলছি বনিদাকে তো
ওই যে একটা শূন্যস্থান, যে দেবজিতের পর একটা আবার সুপারস্টার হ্যানা ত্যানা, এগুলোতে তো একটা কল্পনা করা হয়েছিল, বাট সেটা কোথাও যেন সেই জায়গাটা হয়নি। এটা তো সারা পৃথিবী জুড়ে এটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে যে সেই সুপারস্টার তৈরি হবে না, সেটা শুধু ক্ষমতার ওপরে নয় ব্যাপারটা, তার জন্য অনেকগুলো ব্যাপার ছিল। ওই সিঙ্গেল স্ক্রিনের বাইরে যে লম্বা লাইনটা পড়তো না, ব্ল্যাকটা যে হতো, বা যখন নাকি আমরা একটা অন্ধকার ঘরে ঢুকে অপেক্ষা করতাম লার্জার দ্যান লাইফ একটা কেউ একটা আসবে, এমনকি তখন যারা সুপারস্টার ছিল তাদের যদি তুমি অনেককেই এখন তুমি লঞ্চ করো, তাহলে তাদের পক্ষে হয়তো ব্যাপারটা অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ তার মাঝখানে মানুষ এই ডিভিডি বলে একটা জিনিস চলে এলো, যেখানটায় সে থামাচ্ছে, চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাই সে তোমার উপরে আর কর্তৃত্ব করছে না, তোমার মনোজগতের উপরে নয়, তোমার ফ্যান্টাসির উপরে নয়, বরং তোমার হাতের পুতুল হয়ে গেছে। যেই মুহূর্তে সেটা তুমি বুঝতে পারবে, সেই মুহূর্তে তোমার এখন তুমি এইটুকু একটা মোবাইলের মধ্যে সারাক্ষণ তার ক্লিপ দেখছো, কাজেই মাপটা তো তোমার থেকে কত ছোট হয়ে গেল। সেই লোকটা কি করে মানে আলাদিনের দৈত্যটা হবে, যার দিকে তুমি হাঁ করে তাকিয়ে থাকবে, দেখবে বোতল থেকে ধোঁয়া উঠছে তো উঠছেই, সেই কখন হাত জোর করে তোমায় বলছে যে কোন স্বপ্ন তোমায় দেখাবো বলো। মানে এখন আর কোনো পসিবল তুমি দেখতে পাচ্ছ না, মানে তুমি তো একসাথে বহুবার মানে কাজ করেছো যারা সুপার সুপারস্টার সেই সময়। সোকল্ড কেন, আমি তো মানে সত্যি সত্যি খুব বড় অভিনেতাদের সাথেও কাজ করেছি যারা নাকি এটা বুম্বাদা হতে পারে, মিঠুনদা হতে পারে, মানে বোমবাদা হতে পারে, মিঠুনদা হতে পারে। আর আমার মানে পাকে চক্রে আর কি, আমি বিরাট অভিনেতা বলে নই, আমি খান সাথে হিন্দি কাজ করে ফেলেছি। তার প্রত্যেকটাতে যারা মানে প্রত্যেকটাই খুব বড় প্রোডাকশন হাউস ছিল, এবং তার হিরো হিরোইনরা মানে ওই ভারত কাঁপানো হিরো হিরোইনের মধ্যেই পড়ে। কিন্তু সেটাতেও যদি তুমি মানে লাস্তিন খানের পরে যদি দেখো, তারা খুব বড় হওয়া সত্ত্বেও তাদের পেছনে যেহেতু অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে, তুমি একটা প্রোডাক্ট বাজারে ছাড়ছো, সেই প্রোডাক্টটা যে দারুণ, সেটার পেছনে কত টাকার ঢাক তুমি বাজাচ্ছ, তার উপরে তো প্রোডাক্টটা কতটা ভালো সেটা একটা মানে গড়ে ওঠার পেছনে একটা ব্যাপার থাকে। এত গ্লস, এত টাকা তার পেছনে ইনভেস্ট করা হচ্ছে, তখন তো সেটার পেছনে তারাও যাচাই করে নেবে যে যেখানটায় আমি তাকে প্রমোট করছি সেটা ঠিক জায়গায় করছে কিনা। আর 2 নম্বর, বাকি অনেক খুঁটো সেই ঢাকটা ঢেকে দেবে। সেইগুলো তো রিজিওনাল মার্কেট হিসেবে সত্যি সত্যি আমাদের বাংলা ছবির জগৎটা অনেক শ্রিঙ্ক করে এসছে। তার কারণ ধরো বাংলা ছবির স্বর্ণযুগ বলতে বারবার যেটা বলা হয়, আমার ধারণা তখন সেই 50-এর দশক, 50-এর দশক কেন, মানে 80 অব্দিও সেটা মধ্যবিত্ত বাঙালি পেট্রোনাইজ করতো। মধ্যবিত্ত ক্লাসটাই প্রায় অ্যাবলিশ করে গেছে, হয় উচ্চবিত্ত নইলে নিম্নবিত্ত, এইরকম একটা জায়গায় যখন নাকি আমাদের সমাজটা চলে এসেছে। রাজনৈতিক না, ধনতান্ত্রিক, এবং তার পিছনে রাজনীতি একটা কারণ, কিন্তু সারা পৃথিবী জুড়েই তো সেই অদল বদলটা হয়েছে। বাংলার অবস্থা কি, ধরো বাদবাকি রাজ্যের থেকে, ধরো আমার বন্ধুরা ওখানে বলছে যেরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের তো সেই জায়গাটা নেই। আমাদের ধরো ঘরে ঘরে লোকের চাকরি নেই, বিভিন্নভাবে একটা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে না বাংলা কোথাও বাদবাকি রাজ্যের থেকে। এইগুলোর ব্যাপারে আমি ফাটাফাটি বলতে পারতাম যদি আমি শুধুমাত্র এটা নিয়ে ঘাঁটতাম। সেই দখলটা যেহেতু আমার নেই, আমি আমার শুধু চলচ্চিত্রটা নিয়ে চর্চা করি, নইলে অন্য যে জায়গাটায় আমার মানে চর্চা করার কথা সেটা ততটা বুঝি না বলে আমি ওইটা দেশ কোথায় যাচ্ছে, কেন দেশের এমন হলো, এগুলো নিয়ে অতটা বলতে পারবো না। অভিনেতা সেন্সিটিভ হলেই বা তোকে আমি বলতে যাবো কেন এগুলো? হ্যাঁ, আমার সেন্সিটিভিটি আমি আমার কাছে রাখবো, 2-4 জন এমন মানুষের কাছে রাখবো যারা সেটাকে সেন্সিটিভ ওয়েতেই পাত্তা দেবে। তুই আমার পুরোটার থেকে এমন একটা কিছু বাঁচলি যে তার থেকে তোর চ্যানেলের খানিক বিক্রি বাটা হলো, আর আমার তারপর মানে কালকে থেকে লম্ফ জ্বলে দিয়ে গেল আমার বাড়ির সামনে। সেই সব ভয়াবহ রিস্ক আমি কেন নিতে যাবো বল? মানে ভালো কথা বলবি দেখেছি, মানে সেগুলো শুনতে আমার খুব ভালো লাগে। শুনতে খুব ভালো লাগে বটেই, কিন্তু এখন শুধু ভালো কথা বলার উপর তো আমি তো কথা শিল্পী নই। আমি অ্যাকচুয়ালি তুই আমায় যে কারণে নিতে এসছিস, আমি ভালো কথা বলি বলে তো নিতে আসিস। তুই ইয়ে করতে এসছিস ছোটবেলা থেকে, ওই যে বললি 2-4টা অভিনয় দেখেছিস, তার মধ্যে 5টা খারাপ লেগেছে, একটা ভালো লেগেছে। তো সেই একটা ভালো লাগার জন্য তুই মনে করছিস যে আরেকটা ছবি তোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর আমি কাজ করতে এসছি যে আমি বলতে এসছি যে সেই ছবিটা দেখুন ভালো লাগে কিনা। সেটার জন্য আমি ওইটা নিয়ে খাটাখাটনি করেছি। বাকিগুলো মানে যেই প্রশ্নগুলো ধর তুই আমায় করবি, রাস্তায় একটা যে কোনো লোককে ডেকে তো বলছিস না, সেই লোকটা হয়তো আমার থেকে অনেক ভালো রাজনীতি বোঝে, দেশের ভবিষ্যৎ ফাটাফাটি বুঝিয়ে দিতে পারে। এবার তুই আমাকে ইনফ্লুয়েন্সার হিসেবে দেখছিস তো, এবার আমি হয়তো ওই দিকটা নির্বোধ,
কিচ্ছু বুঝি না, কিন্তু আমি যেহেতু অভিনয়টা মোটামুটি উচ্চ দিতে পারি, তুই ধরে নিচ্ছিস এটাতেও আমি দারুণ বলবো, সেটা তো কোনো কাজের কথা না। তাতে তোর চারটি লাভ হতে পারে, তুই উনি কেমন রেগেছেন, উনি কেমন হেসেছেন, উনি কেমন ভড়কেছেন, এইসব ব্যাপারে তুই নানা রকম ব্যাপারে মানে ইয়ে করলি। কি বললেন? হ্যাঁ, কি বললেন তাতে ইয়ে হলো। কিছু লোক সকালবেলা উঠেই ওগুলো পড়বে এবং আগের থেকে তার খিস্তির বাটি রেখে দেবে আর কি, গালি দেবে বলে কার গায়ে ওই পাক ঢেলে দেবো সেটার জন্য তারা খুঁজে থাকবে। তো সেই লোকটা আমি নাইবা হলাম। আমার যাই হোক, একটা ছবির যদি আমি ধরে নিই যে সেটা আমার ক্রাফটে খুব হেল্পও করবে না, আমি যদি আমার কোনো সমাজ সচেতনতা নিয়ে খুব সেন্সিটিভ হই, এইগুলো কোথাও ছবির ওপর প্রভাব পড়ছে না? মানে এই যে ধরো লোকের আর্থিকভাবে যদি পিছিয়ে পড়ে, সেটা তো তোমার ছবির ওপরে তো সেই একই বিষয়টা ঘুরছে। বরং উল্টোটাই তো বলা যায়, যখন নাকি আর্থিকভাবে মানুষ পিছিয়ে পড়ে তখন লোকে রূপকথা দেখতে চায়। কমার্শিয়াল ছবি চিরকাল হিট করে যখন নাকি মানুষের মধ্যে অনেক কিছু হেরে যাওয়া রয়েছে। কমার্শিয়াল ছবিতে কি দেখিস তুই? একটা দেখিস রূপকথার গল্প, এক রাজপুত্র ছিল, এক রাজকন্যা ছিল, দুজনকে ভালোবাসতো, এক দৈত্য এসে রাজকন্যাকে বন্দি করে রাখলো বা নিয়ে গেল, বা বললো যে রাজপুত্রের সাথে বিয়েটা হবে না। রাজপুত্র সেই বুদ্ধির জোরে, গায়ের জোরে হোক, সেই দৈত্যকে হারিয়ে রাজকন্যাকে বিয়ে করলো। এইটা একটা দেখিস, বয় মিটস গার্ল। 2 নম্বর দেখিস, একজন রাজপুত্র ছিল কিন্তু সে জানে না সে রাজপুত্র। হ্যাঁ, সে ছোটবেলা থেকে তাকে অপমানিত হতে হয়েছে, তার বাবাকে অপমানিত হতে হয়েছে, মাকে অপমানিত হতে হয়েছে, প্রত্যেকে রিলেট করে ফেললো তো আমার গল্প, আমার পাশের বাড়ির লোকটার গল্প। এইবার যখন নাকি পুরো রিলেট করাটা শেষ, তখন সে নিজেকে কোথাও ছাপিয়ে গেল। তার একদিনের রাগ হতে পারে, তার একদিনের দুঃখ হতে পারে, হঠাৎ করে একটা লটারির মতো লাখ হতে পারে, তার জীবনটা এমনভাবে বদলে দিল, সে অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে এলো, তখন স্বপ্ন পূরণ হলো। এগুলো মানুষ কখন দেখে? যখন নাকি সমাজে এই অবস্থাগুলো রয়েছে। মানুষ যাবে কি করে? এখন সিঙ্গেল স্ক্রিন নেই, মাল্টিপ্লেক্সে দাদা এই লেকমল রয়েছে, ওখানে 300 টাকা 500 টাকার টিকিট। এক্স্যাক্টলি, সেই জন্যই বলছি বিভিন্ন কারণে ওটা আটকে যাবে। 2 নম্বর যেটা আটকে যাবে সেটা হচ্ছে মানুষের নিজের ভাষাটা সম্বন্ধে ভালোবাসাটা যখন আস্তে আস্তে কমে আসবে। তার কারণ ধর ছোটবেলা আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বড় হয়েছি, আরো মানে অনেকেই হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন নাকি ধর গভর্নমেন্ট স্কুলগুলো বল, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ভাষাটার সম্বন্ধে আমাদের যে বেড়ে ওঠা ছিল, ভালোবাসাটা ছিল, সেটা শহরকে ভালোবাসা, ভাষাটাকে ভালোবাসা, তাতে খেলছি। আমি ছোটবেলা ধর থাকতাম সাদার্ন এভিনিউতে, সেখান থেকে দেশপ্রিয় পার্কের পেরিয়ে ট্রায়াঙ্গুলার পার্কে সন্দেশের পত্রিকার অফিস ছিল, আমি হাতে ম্যাগাজিনটা আনতে যেতাম। তা সেটাই আমার প্রথম বাড়ি থেকে অতটা হেঁটে যাওয়ার একটা পারমিশন। হ্যাঁ, সেটা ক্লাস 7-এ আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকগুলো রাস্তা পেরোতে হয়, কিন্তু তখন বাড়ি থেকে ওই পারমিশনটা দেওয়া হচ্ছে। এখন বাবাই যায় না, একটা ক্লাস 7-এর ছেলে অতটা একটাই যাবে। এবার হেঁটে যেতে গিয়ে দুপাশে অন্তত 20-22খানা বই আর ম্যাগাজিনের দোকান ছিল। আমি বিকেলবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই এগুলোতে বই ম্যাগাজিন পড়তাম, একটা দোকান নেই। এবার তুই যখন নিজের ভাষায় কোনো বিনোদন পেতে কমফোর্টেবল ফিল করবি বা তোর আনন্দ হবে অন্য ভাষার চেয়ে বেশি, তখনই সেই ভাষাটা ফ্লারিশ করবে। সাউথে যেটা হচ্ছে, হ্যাঁ, মানে তুই নিজের ভাষার গানটা শুনতে চাইবি, তুই নিজের ভাষার সিনেমা নাটকটা দেখতে চাইবি, নিজের ভাষার বইটা পড়তে চাইবি। কিন্তু ছোটবেলা থেকে কোথাও চারপাশটাকে আমরা ওই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার জন্য বল, বিভিন্ন ব্যর্থতার জন্য বল, আমরা আমাদের চারপাশটাকে ঘেন্না করতে করতে বড় হচ্ছি। শুধু বাংলা শিখেও তো আজকালকার দিনে কিছু হবে না, এটা তো অনেক দূর গড়িয়ে গেল। আবারও বলছি, আমি তো সমাজ সংস্কারক নই রে বাবা, কি করে বদলে দিয়ে যাওয়া যাবে? আমি তোকে এক্ষুনি জাদুকাঠিটা দিয়ে যেতে পারবো না, যে এক্ষুনি দিয়ে গেলাম তুই ওটাকে মানে টবে সাজিয়ে রাখলি, কালকে থেকে দেখা গেল একটা অন্য দিন, নতুন ভবিষ্যৎ। আমার কাজ ওটা নয়, আমার কাজ মোহন্ত বা বাবাজি নয়। আমি একদম একটা ইডিয়েট এন্টারটেনার। আমি মানুষকে যখন সব কষ্টতে সে থাকে, তখন তাকে আমি খানিকটা আনন্দ দিতে পারি, তার মুখে একটু হাসি ফোটাতে পারি। আচ্ছা, উইকিপিডিয়াতে আমি দেখলাম তোমার বয়স 58। যাই হোক, আমি বয়স জানতে চাইছি। উইকিপিডিয়া একটাও ঠিক, আমার জন্মদিন ভুল রয়েছে, বাড়ি কোথায় রয়েছে, কোথায় যশোরে ঠশোরে কোথাও, হ্যাঁ, এগুলো সবই মানে এগুলো তো আমি লোড করি। আমার ইনফ্যাক্ট কোনো সোশ্যাল মিডিয়া নেই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ছাড়া কিচ্ছু নেই, এবং কতগুলো ফেক প্রোফাইল রয়েছে। সেগুলোর থেকে কেউ যদি কোনো মানুষকে প্রতারণা করে, তাতে যাতে আমার কাঁধে এসে সেটা না পড়ে, লালবাজারে 2-3বার চিঠি দিয়ে দিয়ে বন্ধ করেছি। আবার সব জায়গায় এসে এই খেয়াল করলেই জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে দেখো আমার নেই। যদি এই অংশ অব্দি কেউ আসে, যদি এটা শোনে, হ্যাঁ, তার জন্য তুই এমন একটা বিতর্কিত ইয়ে দিবি যেখানটায় পুরোটা না শুনেই লোকে গালাগালি করতে থাকবে।
খুঁজে দেখবি কোথায় খিস্তি, আমি কোথায় খাবো। এই লাইনটার মধ্যে মনে হচ্ছে যে খানিকটা মানে এই লোকটাকে বিপদে ফেলা যাবে, কাজে ওইটার একটা দুটো লাইন বাঁচলি আর কি। হ্যাঁ, 50টা ভালো কথা বলেছিলাম, কিন্তু হ্যাঁ কোথায় একটা কি মাঝখান থেকে কেটে একটা বার করলি, হ্যাঁ একটা এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দুটো কর, হ্যাঁ তাই দিয়ে গোটা লোকটাকে বোঝানোর চেষ্টা করবি। এবার সেটা আগেই না হলে তো লোকে আবার স্কিপ করে, সেটা তোর দুশ্চিন্তা, আমার তো সেটা খুশি হওয়ার কথা না। আমি কি খুব মানে ছোটবেলা থেকে আমার বেবি বেলার স্বাদ ছিল যে কি করে তুই স্কিপ না করে চলে যাবি, আর কি করে তোর মানে চরম বিতর্কিত একখানা ইন্টারভিউ তোকে দেওয়া যায়, এটাই আমার জীবনের স্বপ্ন নয়। তো এবার কোথায় আমি মানে কোথায় কি এইখানটায় উনি ভুরু তুলেছেন, ওইখানটায় ওই তো জিভ কেটেছেন, সেইগুলো নিয়ে একটা প্রকাণ্ড ইয়ে হলো, এবং বাকি পুরোটা না দেখে মানে সেটা আমার কি ভাল লাগার কথা? আরে আমি তুই মানে তুই তো তুমি থেকে তুই চলে গেছি যখন, নিশ্চয়ই ধরে নিতে পারি যে মানে সেটা অতটা ডিস্টেন্স রেখে আমি ইন্টারভিউটা দিচ্ছি না। অভিনয়ের যে ভাবনা চিন্তাগুলো, প্র্যাকটিস বলো, মানে সেগুলো তোমার কি এই বয়সে দাঁড়িয়ে? দেখ এখন এটা মিঠুনদের সাথে একবার কথা হয়েছিল, তখন একটা সেলফ লার্নিং চলতে থাকে। মানে আমি একটা যন্ত্র বাজানো শিখেছি, আমার শরীরটাই আমার যন্ত্র, এবং বাজাতে আমি শিখেছি, হ্যাঁ সেইটা দিয়ে আমি সুর বার করতে পারি। এইবার তারপরে আমি যখন অজস্র চারপাশে আরো সুর শুনছি, বা আমি যখন চারপাশে শুনছি আর কে কিভাবে মিউজিক তৈরি করছেন, তখন তার থেকে একটা ধারণা নিচ্ছি যে এইটা তার মানে আগের পর্যায়কে ছাড়িয়ে এইখানটায় উন্নীত হয়েছে। সেরকম ভাবেই আমি যে সিনেমা দেখছি, আমি তারপরেও যে বই পড়ছি, তোদের সাথে যে কথা বলছি, তোরা যখন পেছনে লাগছিস, সেটার পেছনে একটা তো ওটাও যুদ্ধ, সেটাকে কমব্যাট করতে হচ্ছে। তো সেইগুলোর মধ্যে দিয়ে তখন আরেক রকম ভাবে শিক্ষিত হচ্ছে। পৃথিবীটা তো বদলাচ্ছে। ভাটিকাং বাইয়া বলে শচীন দেব বর্মনের ওপরে খুবই সন্ময়ের একটা বই পড়ছিলাম, সেটা খুবই চমৎকার লাগলো। তার আগেই নজরুলের বায়োগ্রাফির উপরে কে বাজায় বাঁশি, বিনোদের লেখা, ওটা শেষ করেছি, ওটা 3টে পার্ট। তা এই দুটো অটোবায়োগ্রাফি এর মাঝখানে পড়লাম, শিশু সাহিত্য পড়লাম বেশ কিছু, লীলা মজুমদার আবার পড়লাম। আমি প্রচুর শিশু সাহিত্য এমনিতেও পড়ি। শরদিন্দুর যে কিশোর সাহিত্য সমগ্রটা আছে, ওটার 5ম পার্টটা বেরিয়েছে, সেটার 3-4টে পড়েছি। তা আমার মনে হয় শিশু সাহিত্য একজন মানে অভিনেতাকে খুব সজীব রাখে আর কি, আমায় তো রাখে। যে শীর্ষেন্দুর লেখা, লীলা মজুমদারের লেখা আমার বেশ পছন্দের। সিনেমার ক্ষেত্রে তুমি তো সিনেমার ক্ষেত্রে সর্বভুকি আমি, হয়তো কোনো তোমার পুরোনো সিনেমাগুলো দেখো? আমার ছবি দেখা হয় না, যার জন্য কি হয় জানিস, আমি খুব একটা করি না, হয়তো বছরে 3-4টেই করি, কিন্তু কোনো ফাংশনে গেলাম, যাকে মাচা বলে, কখনো হয়তো যেতে হলো। তুমি তো গানও গাও দেখেছো? হ্যাঁ, গান গাই, তার কারণ ওই অনুষ্ঠানগুলো কি সসম্মানে 45 মিনিট টিকে থাকা, হ্যাঁ তো সেই টিকে থাকার জন্য যে যেটা পারে সে সেটা করে। যে নাচতে পারে সে নাচে, যে খুব ভালো বাচিক শিল্পী সে হয়তো আবৃত্তি করছে। আর আমি যেহেতু ছোটবেলা খানিকটা গান শিখেছি, কাজেই ওটা একটু উৎস দিতে পারি বলে ওটা করি। আর আচ্ছা, তোমার আরডি বর্মন কেমন লাগে? মানে আপনি তো মানে এটা আমরা বসেও আছি পঞ্চমের আড্ডায়, এদিকে চিনাতা মনে হরে কৃষ্ণ হরে রাম। আমি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র, এবং তাতে সব যে মহাপুরুষরা পড়েছেন, তার মধ্যে সত্যজিৎ রায়ের কথা তো সবাই জানেন, ঋত্বিক ঘটক কিছুদিন পড়েছেন, আরডি বর্মন কিছুদিন পড়েছেন, এবং আরডি বর্মন কলকাতার অনেকগুলো স্কুলেই পড়েছেন। মানে খুব বিচ্ছু ছিলেন বলে কিছুদিন বাদে ওনাকে তাড়িয়ে দেওয়া হতো, এবং স্কুলের গণ্ডিটা বোধহয় উনি শেষ করতে পারেননি। তীর্থপতিতে পড়েছেন কিছুদিন, আর এই ইয়েতেই থাকতেন, এই ফান্ডোড এই এলাকার কাছাকাছি সব থাকতেন। এবং আমাদের স্কুলে তো যখন রিউনিয়নে যাই আমি, খুব পুরনো স্টুডেন্টরা আসেন যারা আরডি বর্মনের ক্লাসমেট ছিলেন। তারা স্মৃতিচারণ করেছেন যে আরডি বর্মন টেবিল বাজিয়ে গান করতো, তখন আমাদের খুব কলার উঁচু হয়েছে যে ওই ক্লাসগুলোতেই আমরাও টেবিল বাজিয়ে গান করেছি। হ্যাঁ, মাউতার গান বাজাতেন। সৌম্য মিত্রও পড়েছেন। মানে বালিগঞ্জ গভর্নমেন্টের একটা দারুণ কাণ্ড ছিল তখন। মুনমুন সেন পড়িয়েছেন, আমি মুনমুন সেনের স্টুডেন্ট, এবং একদম মানে সেটা নিয়ে প্রচুরই মজা টজা করি। 2 বছর বালিগঞ্জ গভর্নমেন্টে পড়িয়েছিলেন, এবং আমি 4 আর 5 মন্দির কাছে পড়েছি, এবং বিশ্ব ইতিহাসে এটা কটা রয়েছে আমি জানি না। আবার মন্দির হিরো করেছি আমি, নীল নির্জনেতে আমি মন্দির হিরো করেছি। আর মন্দির আমি
এবং ভারতের প্রথম ডিজিটাল ফিল্ম ওটা। মন্দির এগেনস্টে পাঠ করেছি, আর আমি আবার মন্দির স্টুডেন্ট, এবং মন্দিরকে বলেছি তখন, তুমি ভাবো আমি যাই না পৃথিবীর কজনের এরকম। তোমাকে রিসেন্টলি একটা ছবিতে আমি ভেবেছিলাম যে তুমি আছো, যেটা আমি গুঞ্জন শুনেছিলাম, সেটা হচ্ছে রঘু ডাকাত, বাট পরে জানতে পারলাম যে তুমি নেই। এটার কি কারণ ছিল? ছবিটা প্রথমে আমি যতদূর জানি আর কি, সেটা হচ্ছে প্রায় তো 3.5 ঘন্টার মতো নাকি একটা মানে কাণ্ড হয়ে দাঁড়াচ্ছিল আর কি। এবার তারপরে সেটা থেকে ড্রাস্টিক্যালি তখন ওরা বাচ্চা দিতে শুরু করে। এবার কিছু জায়গা তো মেইন স্ট্রিম যে মানে মেইন যে হুকগুলো, সেইগুলোকে তো রাখতে হয়েছে, ইলাবোরেট করতে হয়েছে। আমি স্ক্রিপ্টটা শুনেছি, খুবই চমৎকার স্ক্রিপ্ট। এবার আমার যে ক্যারেক্টারটা মানে আমাকে বলা হয়েছিল, সেটার থেকে তখন ওইগুলোকে রাখতে গিয়ে সেটার থেকে বিভিন্ন পরিসরগুলো কমতে থাকে, কমতে কমতে যেখানটায় দাঁড়ায় সেখানটায় মানে ওদেরও মনে হয়, আমারও মনে হয় যে সেটা আলটিমেটলি খুব কাজ কিছু করার থাকছে না। তখন মানে দেবও অনেক পুরনো বন্ধু, ভেঙ্কটেশের সাথেও এত কাজ করেছে, আমরা দুজনেই এইরকম একটা ডিসিশনে আসি যে তাহলে এটাতে ওই রকম ভাবে থেকে সেটাকে মানে না সেটা আমার প্রতি জাস্টিফাই করা হবে না ওদের প্রতি ইয়ে হবে, সেক্ষেত্রে এটা হয়তো বাদ গেলেও খুব কিছু দাঁড়াবে, মানে মানে অঙ্গহানি হবে না। সেই জন্যই মানে এটার পেছনে কোনো সেন্সেশনাল কোনো হ্যাঁ 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 মানে ওই ওই ইয়ের কোনো ব্যাপার নেই। তো এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? আমি ওকে খুবই পছন্দ করি, কেন সৌমস থটের আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। এবং ও তো পপুলার এবং স্টার, কাজেই ওর ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। চমৎকার ইন্টারভিউ করে আর বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে। সাকসেসফুল হয় কিনা সেটা আপনারা বলতে পারবেন। যাই হোক, আমরা সবাই বিভিন্নভাবে ওই বাংলা চলচ্চিত্রের পাশে আছি। আমি একরকম ভাবে আছি, সৌম্য আরেক রকম ভাবে আছে, আর সব থেকে বড়ভাবে রয়েছেন আপনারা। কাজেই সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানালাম।